অ্যাডভোকেট জিয়াং, দেশে ফেরার কারণটা কি বলবেন? উত্তর দিন তো। শুনেছি দেশে ফিরে প্রথম যে মামলা নিয়েছেন সেটা হংয়ে গ্রুপের বিরুদ্ধে। সত্যি? অ্যাডভোকেট জিয়াং, তোমার এডুকেশন লোনের আবেদনের সময় শেষ হয়ে গেছে। আর আমার কাছে এসো না। সত্যি গুঙ্গা নাকি কথা বলতে চাও না? ছোট্ট গুঙ্গা ডিপার্টমেন্টের টপার, কথা বলতে পারে না। দিদি বলো, পুরো বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি আর খরচ আমি দেব। না বললে ছাড়। দিদি, দিদি, নাও। অ্যাডভোকেট জিজাং, আইনজীবী হার্টথ্রব, এই ট্যাগ নিয়ে আপনার মতামত কি? জিয়াং ইয়ে, তুমি সত্যি হয়ে গেছো, যেমনটা আমি চেয়েছিলাম। অ্যাডভোকেট জিয়াং, সিমিং গ্রামের দূষিত জমি পুনর্বাসন মামলা নিয়ে যেসব গ্রামবাসী সাক্ষ্য দিতে চাইছিলেন, তাদের অজানা ব্যক্তিরা হুমকি দিচ্ছে বলে শোনা যাচ্ছে আপনার ফার্ম সেসব সম্ভাব্য সাক্ষীদের জন্য কোনো কার্যকর সুরক্ষা দিতে পারবে? উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব। মামলা এখনো আনুষ্ঠানিকভাবে বিচারিক প্রক্রিয়ায় যায়নি। সাংবাদিক হিসেবে আপনি ইচ্ছাকৃতভাবে সম্ভাব্য সাক্ষীদের প্রভাবিত করেন। নেতিবাচক উত্তেজনা বাড়াচ্ছেন, এটা কি সাংবাদিকতার? নৈতিকতার সাথে সাংঘর্ষিক নয়। আর এতে সাক্ষীদের আরও তথ্য সংগ্রহ কি ব্যাহত হবে না? এটা মিডিয়ার তদারকি দায়িত্ব পালন, দুর্বলদের জন্য কণ্ঠস্বর তোলা। যদি সন্দেহ থাকে আমি পরামর্শ দেব। ফৌজদারি কার্যবিধির 62 থেকে 67 ধারা পড়ে দেখুন। এই জনসমক্ষে নয়, যেখানে সাক্ষীদের ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। সিমিং গ্রামের শুনানিতে মাত্র 6 দিন বাকি, আপনি কিছু প্রস্তুতি নিয়েছেন? প্রয়োজনীয় সব কিছুই আমি প্রস্তুত করেছি, অপ্রয়োজনীয় জিনিসও আমি প্রস্তুত করেছি। অ্যাডভোকেট জিয়াং, কোনো প্রশ্ন থাকলে সংবাদ সম্মেলনে জিজ্ঞাসা করবেন। সবাই এখন আমার সাথে আসুন। চাউইওয়ান আপা, আপনি ঠিক আছেন তো? ঠিক আছি। আপনি আর অ্যাডভোকেট জিয়াং কি চেনা জানা? না তো, আমি তাকে চিনি কিভাবে? তুমি আগে ফিরে যাও। অ্যাডভোকেট জিয়াং, আমাকে 5 মিনিট সময় দিন। রিপোর্টার জিং, সত্যিই খুবই চেষ্টা করছেন। বলুন। আপনি এখনই বলেছিলেন অপ্রয়োজনীয় জিনিস সম্পর্কে। আমাকে কি একটি এক্সক্লুসিভ রিপোর্টিংয়ের সুযোগ দেবেন? অথবা আপনি কি এ ব্যাপারে কথা বলতে ইচ্ছুক? কিভাবে একজন ছোট্ট গুঙ্গা একজন বাকপটু আইনজীবীতে পরিণত হলেন? রিপোর্টার জিন এক্সক্লুসিভ চান, এমনকি বর্তমানের সব কিছু ত্যাগ করলেও? আমি শুধু এটাই জানি, কিছু জিনিস চাকরির চেয়েও গুরুত্বপূর্ণ। ভয় পেলে করো না, করলে ভয় পেজো না। অ্যাডভোকেট জিয়াং, শুনেছেন কি? জুনিউ অ্যাপার্টমেন্টস, আজ রাত 10টা। এটা আবার কি? রিপোর্টার জিন এক্সক্লুসিভ চান না? আমার রুমে আসুন। আমি ধীরে ধীরে সব বলবো।
দেখুন, এটাই আপনার কৃতিত্ব। 30 লাখ টাকার ঘাটতি। আজ রাতে আপনি যদি এই ডিলটা না পাকেন তাহলে কাল আমার চোখের সামনে থেকে সরে যান। আমি আপনাকে দেখতেও চাই না। এই আপনার গাড়িটা আপনার জীবন বাঁচিয়েছে নাকি? এসব ফালতু কথা বন্ধ করো। ওখানকার ভাইস প্রেসিডেন্ট লিওয়েই। তিনি কি আপনার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী নেন? দেখুন না, কোনো উপায় ভাবতে পারেন, তার সাথে সম্পর্ক পাতানোর চেষ্টা করুন। হয়তো এই কাজটা হয়ে যাবে। প্রেসিডেন্ট লিউ যদি আমাদের দেখে ফেলেন, এই অবস্থায় লক্ষাধিক টাকার চুক্তি আলোচনা করতে গেলে তিনি কি মনে করবেন না আমরা খুবই গ্রাউন্ডেড? আপনি আমি নিজেই গেলে হয়তো। ছেড়ে দিন, আমি কিছু বলিনি। না, আপনি কি বলতে চাইছেন? আমার মানে আমি নিজেই যাব। হয়তো আমাদের ছোট্ট সংস্থার সর্বশেষ সম্মানটুকু বাঁচানো যাবে। এ আবার কি পড়েছেন? তুমি কাকে গাল দিচ্ছ? আমি। ভিতরে আসুন। বস, হংজে গ্রুপের মিস্টার লিউর ডিনার পার্টির আমন্ত্রণ আজ রাত 8টায় জিনজিয়াং হোটেলে। তিনি বলেছেন সিমিং গ্রামের সহযোগিতা নিয়ে আলোচনা করতে চান। বাতিল করো। আরও বলেছেন জিয়াংচিং পিপলস লাইভের লোকজন হবে। সামনাসামনি ক্ষমা চাইতে চান। মিস্টার লিউর খ্যাতি তো ভালো না। প্রাজি ডিনার পার্টিতে মহিলা অতিথিদের মত পান করান। আরও গাড়ি তৈরি রাখো। জি বস। ওই ছোট্ট সাংবাদিকের কথা আসতেই অত বড় রিঅ্যাকশন কেন? কি ব্যাপার? মিস্টার লিউ, আপনার জন্য একজন অতিথি এসেছেন। হ্যাঁ, ভিতরে আসুক। এটা তো আমাদের ফাইন আর্টস কলেজের কুইন সুন্দরী জিন। 4 বছর পর দেখা, চিনতেই পারিনি। কেন এত সস্তা পোশাক পরেছ? সস্তা ভালোই তো। সস্তা পড়লেই তো আমাদের সংবাদপত্রের স্বাভাবিক বিনা ফুটে ওঠে। মিস্টার লি চেনেন নাকি? শুধু চেনা নয়, মিস জিন তো সেই সময়ে ছিলেন আমাদের কলেজের সেলিব্রিটি। পোর্শে নিয়ে কলেজে আসতেন, হাতে থাকা ব্যাগ। একজন সাধারণ কর্মীর 1 বছরের বেতনের সমান। সপ্তাহান্তে প্যারিসে শো দেখতে উড়ে যেতেন। নাকি চাওইওয়ান? হ্যাঁ, কখনো ক্লাস ফাঁকি দিয়েও যেতেন। আমার এই স্মরণশক্তি দেখো। আমি ভুলেই গিয়েছিলাম যে জিন পরিবার 4 বছর আগেই। জীবন তো অনিশ্চিত, তাই না? শুনেছি তোমার বাবা তখন তার ব্যবসায়িক পার্টনার দ্বারা প্রতারিত হয়েছিলেন। আমার মতে চাওইওয়ান, তুমি যদি তখন একটু নত হতে পারতে, আমরা বোনেরা নিশ্চয়ই তোমাকে সাহায্য করতাম। এখনো তো সাহায্য করতে পারো। আসলে আজ আমি এখানে এসেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সাংবাদিক জিন এখন খুবই বাস্তববাদী। এমনকি সিমিং গ্রামের বিশেষ প্রতিবেদনটাও সে একাই সম্পূর্ণ করেছে। সিমিং গ্রাম? আমার মনে পড়েছে, তুমি কি গতকাল অ্যাডভোকেট জিয়াং জিনিয়েকে সাক্ষাৎকার দিতে যাওনি? মিস্টার লিউ, আপনি কি জানেন না, জিন চাওইওয়ান তখন আমাদের কলেজে বিখ্যাত দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিল। সুন্দর ছেলেদের আর্থিক সহায়তা দিত। এই ধরনের আইনজীবী হার্টথ্রোবদের সাথে মোকাবিলা করতে তার কৌশল তো অনেক ছিল। কিন্তু কথা বলতে গেলে, চাওইওয়ান, তোমার এখনো কয়েক মিলিয়ন টাকার ঋণ আছে, তাই না? কি দুঃখের বিষয়। আসো, এখানকার খাবার সস্তা নয়। বেশি করে খাও। ধন্যবাদ মিস্টার লি, আমার জন্য এত চিন্তা করছেন। ঠিক আছে ওয়েটার, তোমাদের স্পেশাল ডিশগুলো সব নিয়ে এসো। বিল মিস্টার লির অ্যাকাউন্টে জমা হবে। অ্যাডভোকেট জিয়াং, আপনাকে এখানে দেখে সত্যিই আনন্দিত। আজকের এই খাবারে আমি সাগতিক হিসেবে কিছুটা আপ্যায়ন করতে পারি, ভাবুন তো। অ্যাডভোকেট জিয়াং দেশে ফিরে আসার পর আমরা এখনও ভালোভাবে দেখা করিনি।
লিউ স্যার, আপনি খুবই বিনয়ী। অ্যাডভোকেট জিয়াং, বহুদিন ধরে আপনার নাম শুনেছি। আমি হংয়ে গ্রুপের লিওয়ে। আপনি আমাকে ভিবিও বলতে পারেন। খুবই আনন্দ হলো। অ্যাডভোকেট জিজাং, আমি আপনার বড় মামলার কথা শুনেছি। বড়মঞ্চ, আমাদের জিয়াংচিং থেকে বেরিয়ে যারা সফল হয়েছে তাদের মধ্যে আপনি সবার উপরে। খুব প্রতিভাবান। লিউ স্যার, আপনি অতিরিক্ত প্রশংসা করছেন। সিমিং গ্রামের সেই ব্যাপারটা আমার মনে হয় আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। জিন পরিবার দ্বারা দূষিত সেই জমি আমরা চাই প্রথমে গ্রামবাসীদের সুস্থিত করতে, তারপর ফিরে পেয়ে উন্নয়ন করতে, জমিটাকে পুরোপুরি কাজে লাগাতে। এটাও তো একটা ভালো কাজ। আমরা সবাই বুদ্ধিমান মানুষ। যদি অ্যাডভোকেট জিয়াং রাজি হন, হংহে গ্রুপের আইনি উপদেষ্টার পদটি যে কোনো সময় আপনার জন্য অপেক্ষা করছে। লিউ স্যারের দয়া আমি স্বীকার করছি। এই গ্রামবাসীরা তাদের বাড়িঘর হারিয়েছে, পুনর্বাসন খরচও পায়নি, তাই তারা আমাকে নিযোগ দিয়েছে। আপনিই বলুন, মানুষ যখন আমাকে নিযোগ দিয়েছে, আমাকে তো তাদের এই বিশ্বাসের মর্যাদা রাখতেই হবে। বুঝেছি। আমি শুধু ভয় পাই অ্যাডভোকেট জিয়াংকে কেউ যেন অস্ত্র হিসেবে ব্যবহার না করে। শেষ পর্যন্ত ওই ঝামেলা সবার জন্যই খারাপ হবে, বিশেষ করে কিছু সাংবাদিক যারা খবর খুঁজে বেড়ায়। তাদের অনুভূতি বোঝা যায়, কিন্তু আইনি বিষয়গুলোতে তবুও একটু নজর দিতে হবে। স্যার, লিউ ঠিকই বলেছেন। অ্যাডভোকেট জিয়াংকে এক গ্লাস ওয়াইন দাও গতকালের সাক্ষাৎকারে। যদি কোনো অপরাধ হয়ে থাকে আমি ক্ষমা চাইছি। আমি আপনার জন্য পান করছি। দেখো ছোর জিনি বোঝে ব্যাপারটা। চাও ইওয়ান, তোমার আন্তরিকতা কি একটু কম নয়? অ্যাডভোকেট জিয়াংকে প্রণাম করো। মিস জিন কি জানেন না আমি মদ খাই না? আরও বলি, যদি ক্ষমা চাওয়াতেই সব ঠিক হতো তাহলে আমি সম্ভবত এখানে বসে থাকতাম না। আরও একটা কথা, অপ্রয়োজনীয় জটিলতা এড়াতে আমাদের সেই সহযোগিতা বন্ধ করাই ভালো। না হলে কেউ তদন্ত করলে। হংজে গ্রুপের বিজ্ঞাপন বাজেট কিছু মিডিয়ার কণ্ঠরোধ করেছে। সেটা কিভাবে সামলাবো? এটা অ্যাডভোকেট জিয়াং, আমি তবুও আপনার জন্য পান করছি। আমি বুঝেছি, নিজের কুকুরটাও বড় হয়ে কামড় দিতে শেখে। ছোর জিন, এটা কি হচ্ছে? কে তোমার জন্মদিন পালন করবে? চলে যা, সরে যাও। তোমার এখনকার অবস্থাটা দেখো, ঠিক যেন একটা কুকুর। একটা কথা পর্যন্ত স্পষ্ট বলতে পারো না। কি দিয়ে আমার পেছনে লাগবে? চলে যা। দিদি, দুঃখিত।
অ্যাডভোকেট জিয়াং, রাগ করবেন না। ওর মতো মানুষ। কি ধরনের মানুষ? তুমি আবার কি ধরনের মানুষ? মিস্টার লিউ, যদি গ্রামবাসীদের শর্তহীনভাবে সরিয়ে নিতে চান তাহলে প্রথমে পুনরায় পরীক্ষার এই ধাপটা পার হন। আরেকটা কথা, আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ, কিন্তু আমি সম্ভবত উপযুক্ত নই, কারণ আমি এই মামলা নিয়েছি টাকার জন্য নয়। এখন আসি। অ্যাডভোকেট জিয়াং, বাবা, আমি আর পারছি না। সোজা লাফিয়ে পড়ল। লাফ দিয়ে বাঁচা যায়। ওহ আল্লাহ! বাবা, এটা আমার বাবা। বাবা, এটা আমার বাবা। বাবা, আমার বাবার কোনো ভুল ছিল না। তোমরা জালিয়াতি করে ওনাকে ধ্বংস করেছ। জীবন চলে গেছে। কি নিষ্ঠুর! শোনো, এই রিপোর্টটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ, আর আমাকে তাড়িয়ে দিতে পারবে না। তাড়াতাড়ি চলে যাও। সেই বছরের রিপোর্ট, সেই রিপোর্টটা জাল ছিল। আমাদের সীসার মাত্রা অতিরিক্ত ছিল না। দরজা খোলো। আমি এখন সিমিং গ্রাম দূষণ মামলার বিরুদ্ধে তথ্য জালিয়াতির বিষয়ে নাম প্রকাশ করে অভিযোগ করছি। আমার বাবার কারখানার কোনো ও ফিরে এসেছে। বাবা, কারোর সাথে জন্মদিন কাটানো? চলে যা। একটা বাক্যও স্পষ্ট করে বলতে পারো না। তুমি আমাকে কেন পেয়ে বসেছ? বাবা, আমার নাম আমার নাম আমার নাম জিয়াং জিনে। দেখা সন্তানদের সাথে দেখা করার অধিকার আছে, অন্যপক্ষের সহায়তা করার দায়িত্ব আছে। দেখার অধিকার প্রযোগের পদ্ধতি ও সময় পক্ষগুলোর আলোচনায় নির্ধারিত হবে। সিভিল কোডের ধারা 1098 অনুযায়ী
দত্তক নেওয়ার ব্যক্তির নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। প্রতিবাদীকে অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ ধরা হয়। সত্যের প্রচারের প্রয়োজন নেই, তার জন্য দাঁড়াতে কাউকে দরকার, তার হয়ে কথা বলতে। কেন আবার চলে যাচ্ছ? জিয়া নিয়ে আমি দুঃখিত। জিয়াংজি নিয়ে? এই দুঃখিত শব্দটা তুমি এখনকার আমাকে বলছো, নাকি 4 বছর আগে সেই বৃষ্টিতে হাঁটু কেটে বসা ছোট্ট গুঙ্গাকে বলছো? তুমি যদি আমাকে দেখতে না পারো, আমি কালই চাকরি ছেড়ে দিতে পারি। তুমি তো জানো আমি একেবারে নিঃশেষে উধাও হয়ে যেতে পারদর্শী। কিন্তু সিমিং গ্রামের মামলাটি তুমি নতুন করে পরীক্ষা চালু করার যোগ্যতা রাখো। ফলাফল যাই হোক না কেন, আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে বলো। আমি সত্য জানতে চাই, দয়া করে। আপা, অনুরোধ করতে হলে অনুরোধের মতো করো। কিভাবে অনুরোধ করব? আপা কি ভুলে গেছেন আপনি আগে আমাকে কিভাবে শিখিয়েছিলেন? আমাকে কি আবার মনে করিয়ে দিতে হবে? জিয়া নিয়ে এটা করবে না। কি করবেন না? আগের দিনগুলোর কথা উল্লেখ করবেন না, যখন আপনি কত উঁচুতে ছিলেন? না কিভাবে অনুরোধ করতে হয় তা আপনাকে শেখাবেন না? কোনো উপায় নেই, তাই না? শুধু পালিয়ে যাবেন, তাই না? শোনা, কিছু বলবেন? কতদিন দেখা হয়নি, ভাবছিলাম তোমার সাথে কয়েক গ্লাস খেয়ে উদ্যাপন করি, যেহেতু আমি এইমাত্র তোমাকে সাহায্য করেছি একটি বড় প্রকল্প পেতে। ইনি কে? জিন চাও ইউয়ান, সাংবাদিক। এখনকার সাংবাদিকরা এত কঠোর পরিশ্রম করেন, তবে এখানে পর্যন্ত অনুসরণ করতে পারা সাংবাদিক আপনি প্রথম। সাংবাদিক ম্যাডাম, কাজ শেষ হলে চলে যেতে পারেন। মিস সু, আপনি ভুল বুঝেছেন। আমি কাজ নিয়ে কথা বলতে আসিনি। তুমি কি বলো প্রিয়? আমরা কি নিয়ে কথা বলতে এসেছি? বেশি কাপড় পরেছেন তাই লোকেরা ভুল বুঝেছে। এখন ভালো লাগছে। মিস সু, আপনি যেহেতু এত আগ্রহী, তাহলে বলুন, তার বুকে যে তিল আছে সেটি গোল নাকি লম্বা? তুমি উত্তর দিতে পারছেন না? অথবা তিনি মাতাল হলে মানুষের কোথায় কামড়াতে পছন্দ করেন? জিন চাও ইউজান। তুমি সত্যিই বেহায়া। মিসেস সু মধ্যরাতে পাজামা পরে পুরুষ সহকর্মীর ঘরে মদ নিয়ে আসছেন, আর তুমি কতটুকু লজ্জা বজায় রেখেছ? শোনা, দরজাটা বন্ধ করে দাও। জিয়াং জি নয়। আর কিসের সঙ্গমী আইনজীবী হার্টথ্রোব। আমার মনে হয় তোমরা দুজনেই নোংরা জুটি। ভবিষ্যতে আমার কাছ থেকে তোমার ল ফার্মে বিনিয়োগ পাওয়ার স্বপ্ন দেখো না। আমি মাতাল হলে মানুষকে কামড়াতে ভালোবাসি কোথায়? জিয়াং জি নে, তুমি আমাকে ব্যথা দিচ্ছ। তুমি কিভাবে বলে? বদলে কি? এত কথা বলা শিখেছ? হয়তো 4 বছর আগে বৃষ্টিতে দাঁড়িয়ে।
হস্টেলের দরজার সামনে 227 বার কাঁদতে কাঁদতে দুঃখিত বলার পর তারপরই শিখে গেছি। তারপরই পারা গেল। জিন চাও ইউজান, এত বছর তুমি কি একবারের জন্য আমার কথা ভেবেছ? সেই সময় সিনিয়র আপু যা দিয়েছিল তা কি যথেষ্ট ছিল না? এখনো চাইছ? সিনিয়র আপুর এখন তোমাকে শেখানোর কিছু নেই। কি জোর করে শোধ চাইছ? এভাবে শোধ দিলে ঠিক আছে? সত্যিই শোধ করতে হবে। তাহলে চলো ঠিকমতো হিসাব করি। আমি অপেক্ষা করছি। জিয়াং জিনিয়ে, দেখো হিসাবটা ঠিক আছে কিনা। আমি বলেছি শোধ করতে হবে না। আমি কারো কাছে কিছু বাকি রাখতে পছন্দ করি না। এই টাকা আগামীকালই তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এখন আমি তোমার যা ঋণী ছিলাম তা শোধ হলো। এবার আমার পাওনা শোধের পালা। আর এইটা তুমি বেআইনি অঞ্চলে প্রবেশ করে নমুনা সংগ্রহ করেছ। বারবার নিয়ম ভঙ্গ করে সাক্ষীদের জবানবন্দি দিতে বাধ্য করেছ। এইসব প্রমাণ যদি আমি আদালতে পেশ করি তাহলে তোমার অবস্থা খারাপ হবে। এবং দ্বিতীয় কপি বিবাহ চুক্তি, এটা সই করো। এটা তুমি আমার কাছে ঋণী। আমি তোমার সাথে 4 বছর কাটিয়েছি, এখন আমি চাই তুমি দিনে দিনে তা শোধ করো। কখনো কখনো আমিও জানতে চাই কাউকে ছেড়ে দিয়ে আসলে কেমন লাগে। জিয়াং জিনিয়ে, তুমি এখন একজন নামকরা আইনজীবী। ভবিষ্যৎ উজ্জ্বল। কেন? কেন আবার কি? কেন এমন একজন মানুষের সাথে জড়িয়ে পড়ব যে আমাকে এত বছর লালন পালন করেও শেষে ছেড়ে দিয়েছে? আমার পুরো জীবন জ্বালিয়ে দাও। তুমি কি করে বুঝবে? এখন বেছে নাও। হ্যালো জিন চাও ইউয়ান, এই মাসের খরচের টাকা এখনো পাঠানো হয়নি কেন? আমি মিসেস লিউদের সাথে তাস খেলে 80,000 হারিয়েছি। তুমি এখনই আমাকে 1 লাখ পাঠাও। আজই পাঠাতে হবে। তুমি কি রকম মা? আমি কিছু জানি না। তুমি জিন পরিবারের মেয়ে। আমার দেখভাল করা তোমার কর্তব্য। যদি না দাও, তোমার অফিসে গিয়ে হাঙ্গামা করব, সবাইকে জানাবো। তুমি কত অসন্তান মেয়ে। তোমার মা সাধারণত এভাবেই টাকা চায়। কি তুমি নেশা করছো? তাহলে তুমি তাকে মা বানিয়ে নাও, ভাগ্য অর্ধেক ভাগ করে নিও। হ্যাঁ, ঈর্ষা করছি। তাহলে এটা সাইন কর। কি কয়েক বছর দেখা নেই? অ্যাডভোকেট জিয়াংও এখন পোষ্য রাখার খেলা খেলছেন? দুঃখের বিষয়, তোমার হাতের চিপস যোগ্যতা রাখে না। আমি একাই নরকে যাব হয়। তুমি আমাকে মামলা কর, নয়তো অ্যাডভোকেট জিয়াংয়ের কি সেবা দরকার, আমি সদা প্রস্তুত।
চাউইওয়ান দিদি, ফেরার সময় সাবধান। কোম্পানির লোকেরা আবার নিন্দা করছিল। বলছিল তুমি আগে বড়লোকের মেয়ে সুলভ আচরণ করতে, এখন দুর্বস্থায় ও উঁচু শাখায় উঠতে চাও, এবং বলছিল অ্যাডভোকেট জিয়াং তোমাকে আদৌ পাত্তা দেন না। তারা ঠিকই বলেছে। কি ঠিক? চাউইওয়ান দিদি, আর কথা বলবো না, বাচ্চাকে স্কুলে দিচ্ছি। ওয়াও, জিন চাউইজনের জ্ঞান পরিষ্কার হয়ে গেছে। সে তার বাবার হয়ে কর্মীদের ছাঁটাইয়ের গ্যারান্টি দিয়েছে, আরও আছে সে একটি শিশু দত্তক নিয়েছে বলে গ্রামে দূষণের কারণে পরিত্যক্ত ছিল। ওই বাচ্চাটি কথা বলতে পারে না। শিং শিং, ছোট্ট বন্ধু। দেখো ওই ছোট্ট বন্ধুটি, তার নাম সিংসিং। সে তোমাদের দুজনের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সে কথা বলতে পারে না। তোমরা কি তার বন্ধু হতে চাও? হ্যাঁ। বাবা, আর একটু অপেক্ষা করো। জিয়াং ইয়ে, কে তোমার নাম দিয়েছে? আমি, আমার বাবা বলেছিলেন। ইয়ে মানে মাঠের ইয়ে, অনুর্বর। মাটিতেও কিছু জন্মাতে পারে। কিন্তু পরে তিনি চলে গেলেন। আমি শুধু এই নামটাই রয়ে গেল। শুধু নাম নয়, আরও কিছু থাকবে। কেন? আমাকে সাহায্য করো। আমার বাবা বলতেন এই পৃথিবীতে অনেক জিনিস আছে যা বাটির চেয়েও মূল্যবান, যেমন জিয়াং ইয়ে। তোমার জন্য সবকিছুই গুছিয়ে রেখেছিলাম, তুমি কেন ফিরে এলে? বস, উপরে যাবেন? তার দরকার নেই। বস, আপনি সম্প্রতি মিস জিনের সাথে একটু বেশি কঠোর হয়েছেন না? আমি দেখেও কঠোর মনে হচ্ছে? সে তখন এর চেয়েও লক্ষ গুণ বেশি কঠোর ছিল। সে এখন জানতে হবে আমি আসে আগে সেই মানুষ নই যাকে সহজে ঠেলে দিতে পারে। জিন চাওইউয়ান, তুমি আমার যা ঋণ তা ধীরে ধীরে শোধ করবে। আমি তোমার ঋণী। ওহ জিয়াং ইয়ে সহপাঠী, তোমার ভাগ্য সত্যিই চমৎকার। কোন মহান ব্যক্তির সুপারিশে তোমাকে কর্নেল ইউনিভার্সিটির স্কুলে বিশেষ নিয়মে ভর্তি করা হয়েছে। সম্পূর্ণ বৃত্তি, টিউশন ফি মকুফ। তারা শুধু তোমাকেই চায়। শর্ত একটাই, এখনই রিপোর্ট করতে হবে। গাড়ি চালাও। ঠিক আছে বস। সবাই উপভোগ করো। ওই ছোট্ট সাংবাদিকটাকে বলো চুক্তি সি করতে চাইলে। ঠিক আছে, আজ রাতেই সে একটা সুযোগ পাবে। চলো খালি ক্রি, এসো এসো।
মিস্টার লিউ, আমি আপনাকে সম্মান জানাচ্ছি। রিপোর্টার জিন বেশ বুদ্ধিমান তো। তবে আমাদের এখানে একটা রীতি আছে, খেলতে জানতে হবে। আমার মনে আছে, আমাদের মিসেস জিন আগে কখনোই হেরে যেত না। আজ যদি জিতে। আমরা এখন সই করব। মিস্টার লিউ এত খাতির করলেন, আমি পুরোপুরি সাথেই আছি। বস, মিস্টার থাং বলছিলেন আপনি যদি আবার আসেন তাহলে আরো কয়েকটা গান গাইবেন। আমার মনে হচ্ছে সে আপনার প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছে। আগামীকালের শিডিউল ঠিক করেছেন? পাঠিয়েছি। ও হ্যাঁ, এইমাত্র মিস জিনকে দেখলাম। আপনার মতো বড় মাপের লোককে এড়িয়ে গিয়ে। বরং মিস্টার লিউ আর তার দলের সাথে গেল পান করতে। কোথায়? 3 বার হেরে গেছেন মিস জিন, এখন আর কি বলার আছে? এই তো একটু আগেই কথা দিয়েছিলেন, দয়া করে। চলুন আমরা মিস জিনের জন্য করতালি দিই। মিস্টার লিউ, অ্যাডভোকেট জিয়াং, আপনি এখানে কি করছেন? মিস্টার লিউ, আবার দেখা হলো। আমি এইমাত্র ওপরেই মিটিং করছিলাম, শুনলাম আপনি এসেছেন, তাই শুধু সালাম দিতে নেমে এলাম। আপনারা এখানে কি খেলছেন? অ্যাডভোকেট জিয়াং কথা দিয়েছিলেন 3 বার হারলে একে একে সবাইকে সম্মান জানাতে হবে। এখানে উপস্থিত সব ভদ্রলোককে দেখি মিস জিনের আকর্ষণ এখনো একই আছে কিনা। চলুন। আরেকটা পান করুন। লজ্জা পাচ্ছেন নাকি? জিন চাওইওয়ান, আজ যদি অ্যাডভোকেট জিয়াং সন্তুষ্ট হন, এই বিজ্ঞাপনের চুক্তি আমরা এখনই সই করব। এটা কি জিয়াং জিনিয়েকেও ডুবোতে চাইছে? এটা তো আমাদের দুজনকেই ডুবোতে চাইছে। ছোট্ট গুঙ্গা, তুমি তো প্রায় জিন চাওইওয়ানের জন্য মডেলিং করো, কাপড় খোলো। ছোট্ট গুঙ্গা, তুমি লজ্জাও পাও নাকি? আবার ওকে স্পর্শ করলে আমি তোমার গলা চিরদিনের জন্য বন্ধ করে দেব। আমাকে ছেড়ে দিতে বলো না। কিভাবে বলবে? জিন চাও ইজান, তুমি তো বেশ বর্ষিত হয়ে গেও। তোমার বাবার কোম্পানির বিষয় এখনো আমার মামার অনুমোদনের অপেক্ষায়। তখন আমার কাছে কান্নাকাটি করো না যেন। ওকে স্পর্শ করবে না। ধন্যবাদ, আমি নিজেই করব। মিস্টার লিউ, আপনাকে ধন্যবাদ, আমি খুবই সন্তুষ্ট।
এই সংবাদপত্রের বিজ্ঞাপনের খরচ আমাদের আইন ফার্মে বহন করবে। 2 গুণ বাড়িয়ে 3 বছরের জন্য চুক্তি। অ্যাডভোকেট জিয়াং, এটা কিভাবে গ্রহণ করব? এটা তো সামান্য সহায়তা, তাছাড়া মিসেস জিন এত মনোযোগ দিয়ে পারফর্ম করলেন, আমরা যদি কিছু না করি তাহলে কি আমরা খুবই নিষ্ঠুর মনে হব না? ঠিক বলেছেন অ্যাডভোকেট জিয়াং, একদম ঠিক বলেছেন। চুক্তি স্বীকারার কথা ছিল শুধুই সবাইকে। কিছুটা মজা করছিলাম। যদি মিস্টার লিউ এভাবেই বলেন তাহলে আমি আবার আপনার অর্ডার নিলে তাহলে কি আমিও খুব নিষ্ঠুর মনে হব না? মিসেস জিন, কাল মনে করে হম যে গ্রুপে গিয়ে চুক্তি সই করে আসবেন। তবে আমার একটি প্রশ্ন আছে যা আমি সবসময় মিস্টার লিউকে জিজ্ঞাসা করতে চেয়েছি। সেটা হলো, আমাদের হম যে গ্রুপের লোকেরা কেন আমার লোকদের বাধা দিচ্ছে, গ্রামে ঢুকতে দিচ্ছে না? অ্যাডভোকেট জিয়াং, এই শুনানি শীঘ্রই শুরু হবে। মিস্টার লিউ, আপনি তো একদমই চিন্তিত নন। আরও আছে, 4 বছর আগে জিন পরিবারের সেই মামলাটি বাইরে থেকে দেখলে মনে হয় জিন জিয়াং এই অপরাধের ভয়ে আত্মহত্যা করেছে। কিন্তু সমস্যাযুক্ত পরীক্ষার রিপোর্টটি এসেছে প্রথমে বিনিয়োগ প্রত্যাহার করা সেই কয়েকজন শেয়ার হোল্ডারদের কাছ থেকে, এবং আশ্চর্যের বিষয়, এই শেয়ার হোল্ডাররা ঠিক আমাদের হংজে গ্রুপের সাথে কিছু সম্পর্ক রাখে। তাই দূষণ সত্যি, কিন্তু দূষণের উৎস কি সেটা আমরা জানি না। মিস্টার লিউ, যদি আপনি গ্রামবাসীদের সরিয়ে নিতে চান, গ্রামীণ কমিটি সংগঠন আইন ধারা 24 প্রথমে এই বাধা পার হন। আর আপনার আমন্ত্রণের বিষয়ে আমি ফিরে এসেছি, টাকার জন্য নয়। ঠিক আছে, গত সপ্তাহে কেউ আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটা বড় অঙ্কের পরামর্শ ফি জমা দিয়েছে। মিস্টার লিউ, আপনি এত ক্ষমতাধর, একটু খোঁজ করে দেখুন না। কে এত উদার? আমার আর সাংবাদিক জিনের একটা সাক্ষাৎকার আছে, আপনারা খেলতে থাকুন। জিজাং জি নিয়ে আসল ঘটনা কি? জিয়াং জি নিয়ে চুক্তি সই করতে আসেনি। সে এসেছে নায়িকা উদ্ধার করতে। আইনজীবীরা সবচেয়ে ভয় পায় তাদের সুনামের। আমি একজন লোক তাদের পিছনে লাগাবো। কিছু ছবি তুলতে। আপনার কি মনে হয়? ওয়ে, তোমার বাবা সেই বছর জিন জিজানিয়ের কাঁধে দেশ চাপিয়েছিল, তাই সে এখন শ্বাস নিতে পারছে। তুমি আমার অত বছর ধরে আয়, কোনো ভুল করনি। কিন্তু তোমার একটা দুর্বলতা আছে, সহজেই অন্যের কথায় প্রভাবিত হও। মিস্টার লিউ, জিন চাওয়ুজান জন্মগতভাবেই অন্যের আলো ছিনিয়ে নিতে ভালোবাসে। তুমি তার পাশে থাকলে সব আলো তার উপর পড়বে। 4 বছর আগে কলেজেও অমনি ছিল। তুমি এখন আগের মতো নও। তোমার এখন কানেকশন আছে। আমি আছি। তুমি তার চেয়ে শক্তিশালী। তাকে ফিরে আসতে দেবে না। এবার যদি থামাতে না পারো, তোমার বাবার অসুখ আর সুনাম, দুঃখিত, আমিও তখন কিছু করতে পারব না। মিস্টার লিউ, চিন্তা করবেন না। এবার আর হবে না। অ্যাডভোকেট জিয়াং, নাটক শেষ। কয়েক বছর দেখা নেই, অভিনয়ের দক্ষতা বেড়েছে তো? তাহলে আমাকে ভালো করে ধন্যবাদ দেওয়া উচিত ছিল তোমার। হ্যাঁ, বীরত্ব দেখিয়ে সুন্দরীকে উদ্ধার করেছ, ভালো করে ধন্যবাদ দিতেই হবে। কাজ হলো।
হয়নি। এখন আর বেশি দিতে পারবো না। পারবে। বিবাহ চুক্তিতে সই করো। অ্যাডভোকেট জিয়াং এইমাত্র দূষণের উৎসের কথা বলেছিলেন। আমাকে একটা এক্সক্লুসিভ দাও ভাবি। আরে আজ রাতে আমার ভাগ্য খুব ভালো চলছে, তুমি আমাকে টাকা পাঠিয়ে দাও, আমি দ্বিগুণ ফেরত দেব। তাহলে 3 গুণ ফেরত দেব। আমার কোনো সমস্যা নেই। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার পাওনা টাকা কই? মিসেস চাই, আজ থেকে সিংসিংয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। প্রতি মাসে তোমাকে 3,000 টাকা ভরণ পোষণ দেব। আইনে যা নির্ধারিত আছে তার বেশি নয়। ডানা মেলেছ নাকি? আমি এত বড় করেছি, তুমি আমাকে বড় করেছ। 4 বছর আগে বাবা আত্মহত্যা করেছিলেন। তুমি একা ম্যাকাও ক্যাসিনোতে ছিলে। তারপর জিন পরিবার দেউলিয়া হয়ে গেল। তুমি গয়না সব বিক্রি করেছিলে আর সব জুয়ায় ঢেলে দিয়েছিলে। 1 পয়সাও ঋণ শোধ করনি। পাসওয়ার্ড বাবার জন্মদিন, শেষ 3,000 টাকা। সব হেরে গেলে নিজেই ব্যবস্থা করো। মিথ্যা বলো না যেন, আশা করি ভেতরে টাকা আছে। আসছি। চলো যাই। পার্টিতে মদ আটকানো যায়, কেটিভিতে গান গাওয়ানো যায়। এখন আবার সন্তানের মা হওয়ার যোগ্যতা মিসেস জিন। এই কয়েক বছরে দক্ষতা তো বেশ ভালোই বেড়েছে। জীবনযুদ্ধের চাপ আপনার মতো নয় অ্যাডভোকেট জিয়াং, যিনি সরাসরি সাফল্যের শিখরে উঠেছেন। সত্যিই যদি কিছু ঘটে যায়, আপনি কি মনে করেন তাকে রক্ষা করতে পারবেন? জিন চাওয়ান, আমি জানি তুমি মামলাটি আবার খুলতে চাও। তোমার বাবার মামলাটি 4 বছর ধরে তদন্ত করেছ, কিছু পেয়েছ? তুমি জানো এখন তোমার সবচেয়ে কি দরকার? আমার দরকার। তাই বিবাহ চুক্তি। সারা বিশ্বে শুধু তুমিই সবচেয়ে বুদ্ধিমান। দেখো, সেও মনে করে আমি বুদ্ধিমান নয় কি? কি অ্যাডভোকেট জিয়াং, কি আমাদের সাথে একটু নিম্নস্তরের মানুষের জীবনযাপন অনুভব করতে চান? হ্যাঁ। ছেড়ে দাও, তোমার দামি জুতো ময়লা করতে চাই না। চললাম। ভালো ছবি তুলে। লিউ ওয়ে, তুমি বলো জিয়াং জি নিয়ে আমাকে নিয়ে খেলা করছে না তো? বস লিউ, সে সম্ভবত শুধু সম্ভব। আমি তার সম্ভবত চাই না। আমি চাই আমি হেন নিশ্চিত হই। সে কি মনে করে আমি তার কিছু করতে পারব না? তুমি জিন চাওজুজানকে চেনো, তুমি বলো তার কি গুণ আছে?
গুণ সেটা তো দেশ যে মাথা নত করতে চায় না শেষ বাই পরে মরে গেছে তার বাবাও ঠিক অমনি মানুষ ছিলেন লোকজন ঠিক করা হয়েছে 5 জন গ্রামবাসী গন্ডগোল করার পর আরো 5,000 যোগ করো। 5 জন 5 জন দিয়ে কি হবে আরো 10 জন যোগ করো সে জিজাং জি নিয়ে কি একজন ন্যায়বিচারের আইনজীবী হতে চায় লিউ ওয়ে তুমি বলো আমি কি খুব টেনশনে আছি বস লিও আপনি শুধু এই জমিটাকে খুব গুরুত্ব দিচ্ছেন ওই জমিটাকে খুব গুরুত্ব দিচ্ছেন খুব বেশি যত্ন নিচ্ছি ওই জমিটা আমি 4 বছর ধরে অপেক্ষা করছি তুমি ফোনে দেখো হট টপিকে অ্যাডভোকেট জিয়াং যাকে জড়িয়ে ধরেছেন সে কি তুমি আমি জিয়াং জি নিয়ে খুঁজছি। দুঃখিত অ্যাপয়েন্টমেন্ট আছে না। তাকে বলো জিন চাওইউজান খুঁজছেন অ্যাডভোকেট জিয়াং একজন মহিলা আছেন। জিন চাওইওয়ান নামে আপনাকে খুঁজছেন কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই অ্যাডভোকেট জিয়াং বলেছেন তিনি আপনাকে চেনেন না তাকে বলো আমি তার ক্লায়েন্ট এই মহিলাটি বলছেন তিনি আপনার ক্লায়েন্ট অ্যাডভোকেট জিয়াং বলেছেন ল ফার্মের ক্লায়েন্টদের জন্য আলাদা যোগাযোগ চ্যানেল আছে। আপনি কোনো মামলার পক্ষ সহপাঠী আমি তার সহপাঠী অ্যাডভোকেট জিয়াং আবার বিরক্ত করছি, দুঃখিত। এই মহিলাটি বলছেন তিনি আপনার সহপাঠী অ্যাডভোকেট জিয়াং বলেছেন ফাইন আর্টস কলেজে অনেক সহপাঠী ছিল, মনে পড়ছে না আপনি কে? সিনিয়র দিদি। কলেজে তিনি আমাকে সিনিয়র দিদি বলতেন। অ্যাডভোকেট জিয়াং তিনি বলছেন তিনি আপনার সিনিয়র দিদি সেই সময় কলেজে আপনি তাকে সিনিয়র দিদি বলতেন অ্যাডভোকেট জিয়াং বলেছেন সিনিয়র দিদিদের অ্যালামনাই মিটিংয়ে দেখা যাবে জিন চাওইউজান বাগদত্তা অ্যাডভোকেট জিয়াং তিনি বলছেন তার নাম জিন চাওইওয়ান। তিনি আপনার বাগদত্তা মিসেস জিন এদিকে আসুন। মিসেস জিন এদিকে আসুন অ্যাডভোকেট জিয়াং মিটিং রুমে আপনার জন্য অপেক্ষা করছেন তাই আপনি সত্যিই তার বাগদত্তা দুঃখিত জিয়াং জি নিয়ে সেই ছবিগুলো, যদি এগুলো আপনার উপর প্রভাব ফেলে আমি দেখা করতে পারি। সিভিল কোডের ধারা 1098 বলে একজন দত্তক গ্রহণকারীকে অবশ্যই নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। তার কোনো সন্তান নেই বা শুধুমাত্র একটি সন্তান আছে। দত্তক নেওয়া শিশুটির লালন পালন, শিক্ষা ও সুরক্ষার সামর্থ্য আছে। যে কোনো চিকিৎসাগত অসুস্থতা নেই যা দত্তক নেওয়ার জন্য বাধা। দত্তক শিশুর সুস্থ বিকাশের জন্য ক্ষতিকারক কোনো অপরাধের রেকর্ড নেই। বয়স 30 বছরের বেশি। জিন চাওইয়ান দয়া করে বলুন আপনি এর মধ্যে কয়টি শর্ত পূরণ করেন অ্যাডভোকেট জিয়াং আপনার প্রস্তুতি তো খুবই গভীর। দেখে মনে হচ্ছে ইন্টারনেটে এই ছবিগুলো কোনো দুর্ঘটনা নয় আমি আপনাকে যে পছন্দের প্রশ্ন দিয়েছিলাম তা মনে আছে? আমার সম্মানহানির ক্ষতিপূরণ, সম্ভাব্য ক্লায়েন্টের ক্ষতি, ব্র্যান্ড ইমেজ মেরামত, এই সবই কিন্তু ছোটখাটো খরচ নয়। কাউকে তো এই ক্ষতিপূরণ দিতে হবে। হ্যালো চাওয়ান, একজন মিস্টার জিয়াং নামের ভদ্রলোক কাউকে পাঠিয়ে আমাদের সব ঋণ শোধ করে দিয়েছেন।
মা জানতোই তুমি পারবে। যতক্ষণ সে তোমার প্রতি আগ্রহ দেখাচ্ছে ততক্ষণ বেশি করে নিয়ে নাও। মা একটি জেডের ব্রেসলেট দেখেছি, তার কাছ থেকে আরো 1,00,000 টাকা ধার নাও। বাজে লোক, বেরিয়ে এসো। সবাই শোনো, গতকাল ওই আইনজীবী অফিসের বিখ্যাত অ্যাডভোকেট জিজাং গোল্ডেন কাপ ক্লাবে সে একজন মহিলাকে ভাড়া নিয়েছিল, সেখানে চুমু দিচ্ছিল। ওল্ড ছাং প্রমাণ ধারণ করেছে বলো। বেরিয়ে এসো। কি আইনজীবী মুখে বলে আমাদের সাহায্য করবে ডেভেলপারদের বিরুদ্ধে মামলা করতে, আডালে নোংরা টাকা নে তাদের সাথে মিলে যায়। বেরিয়ে এসো। এই যে ওই লোক। আমি তোমাকে বলেছিলাম ফেলে দিও না। তিন ধাপ পিছিয়ে যাও, না হলে সরকারি কাজে বাধা দেবার অপরাধে পুলিশ ডাকা হবে। পুলিশ ডাকো। জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং অপবাদ দেওয়ার অপরাধে মামলা রুজু করবে। সে এখনো মামলা রুজু করার সাহস দেখাচ্ছে। ঠিক বলেছ। লাও ছাঙের তোলা ছবি, তুমি গোল্ড কাপ ক্লাবের সামনে একজন মেয়েকে জিডিয়ে ধরছিলে, এখনো মামলা রুজু করার সাহস আছে। সে আমাদের গ্রামবাসীদের জীবনকে কিছুই মনে করে না। ঠিক বলেছ। তোমরা এই আইনজীবীরা, তোমরা সবসময় আমাদের গ্রামবাসীদের শুধু পুতির মতো ব্যবহার কর। তোমরা কয়বার আমাদের ঠকিয়েছ, নিজেরাও কি হিসেব রাখুনি? হ্যাঁ, ঠিক বলেও। আমাদের বানের আছে। আমাকে ছবিগুলো দেখাও। ছবি তোলার সময় গত রাত 9:30। স্থান গোল্ড কাপ ক্লাব। গত রাতে আমি সত্যি গোল্ড কাপ ক্লাবে ছিলাম, কিন্তু আমি ব্লুসি হলেছিলাম। 3 জন তালিকাভুক্ত কোম্পানির নেতার সাথে বৈঠক করছিলাম। আমার কাছে বৈঠকের নোট আছে। আর তুমি? তোমার নাম আকিয়াং, তাই না? তোমার বাবা 3 বছর আগে একজন আইনজীবীর প্রতিশ্রুতিতে বিশ্বাস করে সরদারি করে সম্মতির কার্যে সই করেছিল, কিন্তু ক্ষতিপূরণের টাকা গিলে ফেলা হয়েছিল। এখনো পর্যন্ত আপিল করছে। তুমি এটা কিভাবে জানলে? আমি জানি তোমাদের বহুবার ঠকানো হয়েছে, ক্ষতিপূরণের টাকা গিলে ফেলা হয়েছে। মৌখিক প্রতিশ্রুতিতে তোমাদের বিশ্বাস শেষ হয়ে গেছে। কিন্তু আমি তোমাদের কোনো প্রতিশ্রুতি দেব না। আমি প্রমাণ ব্যবহার করব। প্রমাণ? তার কি প্রমাণ আছে? এটা সত্যি? তোমার কোন প্রমাণ? দিনে তুমি আইনজীবী, রাতে তুমি বারবনিতা জিডিয়ে ধরে, আর আমাদের প্রমাণের কথা বলো। তুমি তো একটা মুখ পোড়া, ভেতরে পুচা। ঠিক বলেছি। জানি, এই ছবিটা তোলা হয়েছে একদম বিক্ট। আমার পা এত ছোট, আমার কোমর এত মোটা, আর এই জামাটা একদম চীনা বাজারের সস্তা জিনিসের মতো ফুটো হয়েছে। কাকু মিথ্যা ছড়ানোর আগে কম করে খোঁজ খবর তো নিতে পারতে। তুমি কি জানো না আমাদের বিয়ে হতে চলেছে? এটাকে বলে জড়িয়ে ধরা। গত রাত আমি ক্লাবে ছিলাম, রাত 3টা পর্যন্ত মিটিং করছিলাম। বের হওয়ার সময় আমার পা একদম অবশ হয়ে গিয়েছিল। আমার জানি এসে সে এভাবে আমাকে সামলাল, এতটুকুই। আর তোমরা কি করেছ? কি মিথ্যা ছড়িয়েছ? বারবনিতা জড়িয়ে ধরা বলেছ? জানি তুমি কিছু বল। দেখছো ওদের? বলছো না? বলবে না তো আমি বলবো। কাকারা, মামারা, আমার জানি রাত জেগে মামলা দেখে পেট থেকে রক্ত পড়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সেই সময় তোমরা কোথায় ছিলে? সিমিং গ্রামের মামলার জন্য 1 পয়সা আইনি ফি নেয়নি নিজের পকেট থেকে। লাখ টাকার টেস্ট ফি দিয়েছে, তোমরা জানো? ছেড়ে দাও। জানি আমি বলেছিলাম তোমার এতে নাড়াচাড়া করা উচিত ছিল না। এত কিছু দিলে লামটা কি? সহৃদয় নাগরিক মিস্টার জিয়াং হয়ে গেছ। জানি, আর নয়। চলো বাসায় ফিরি। সবচেয়ে খারাপ হলে আমি তোমাকে পালন করব। হবে না? মিডিয়া আছে নাকি? মিডিয়া আছে তো। আসুন, আমি সবাইকে জিজ্ঞেস করি, একজন আইনজীবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? হ্যাঁ, খ্যাতি তো। তাহলে একবার দেখো এক একজনকে। মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধ, তাই না? জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধ। আর কি আছে? বাণিজ্যিক সুনাম ক্ষতির অপরাধ। আমার জানির সময়ের ক্ষতি, মানসিক ক্ষতি, আর আমাকে বারবনিতা বলে অপবাদ দিয়ে সম্মানহানি, ক্ষতিপূরণ। বলো তো, এইসব যোগ করলে মামলা করার জন্য যথেষ্ট তো, তাই না? সহকারী চেন মামলা করার মানদণ্ড যদি হয় 10 লাখ টাকা যথেষ্ট, না হলে আরো যোগ করি, কি বলো? 10 লাখ টাকা ঠিক আছে। তুমিও তো বেশ জোরে চেঁচিয়েছিলে। তোমাদের কি মনে হয়? না হলে সবার বিরুদ্ধে মামলা করব। আরে যেও না। জানি, দেখো তো ওদের। মুখের হাসি শক্ত হয়ে গেছে। কি দেখছো?
সুন্দরী অভিনেত্রীর অভিনয় দেখিনি কখনো। জিন চাও ইউজান, তুমি কিন্তু বেশ অভিনয় করো। প্রায় বিশ্বাসই করে ফেলেছিলাম। অ্যাডভোকেট জিয়াং তো খুবই দক্ষ না? লোকেরা ঘরের দোরগোড়ায় এসে অপমান করছে আর তুমি দাঁড়িয়ে মার খাচ্ছ। অভ্যাস হয়ে গেছে। কিছু না, তুমিও দেখেছ, এটাই এখন আমার জীবন। দিনে আদালতে ভদ্রতার মুখোশ। কেউ কি তোমার মতোই একই ভাগ্য নিয়ে আছে? আসলে তুমি এই ধরনের মামলা নাও না। না, নেব না। না নিলে ওই দুর্বৃত্তদের কিভাবে পরাজিত করবে? না নিলে কিভাবে স্পষ্ট করে তদন্ত করবে? কি তদন্ত? কিছু না। জেং চাইওয়ান, আমি আর সেই 4 বছর আগের মানুষ নই যে শুধু তোমার সুরক্ষার প্রয়োজন ছিল। ছোট্ট নির্বাক মেয়েটা নই। কেন? কেন? যাতে আর সহজে কেউ আমাকে পরিত্যাগ করতে না পারে। প্রস্তুত? এখন শুধু এগিয়ে যেতে হবে। চেন্ন, মিস জিনকে পিছনের দরজা দিয়ে বের করে দাও। জি। বাগদত্তা, ওটা কিভাবে সম্ভব? হয় সে আমাদের সামনে অভিনয় করছে, নয়তো জিয়াংজি নিয়ে পাগল হয়ে গেছে। তুমি কোনটা বলো? যেটাই হোক না কেন, একা নেকড়ে ধরতে কঠিন, খাবার রক্ষাকারী নেকড়ে। তুমি তার খাবারে হাত দিলেই তুমি তো আগের চেয়ে বেশি ভাবো। ঝুইউ কি শীঘ্রই ফিরে আসছে না? তার মনে জিন চাও ইউয়ানের জন্য এখনো জায়গা থাকতে পারে। খাবার রক্ষাকারী নেকড়ে। তুমি বলো, জিজাং জিনিয়ে কে? নাকি নিজেকেই? মিস্টার লিউ, গুনগা থেকে আইনজীবী, সত্যিই প্রতিভাবান লোক। কিন্তু ভুল জায়গায় আছে সে। চাওয়ুন দিদি সিংসিং ওষুধ খেয়ে নিয়েছে, কিছুক্ষণ ছবি আকল। তাহলে আমি এখন যাই। কষ্ট করেছ, রাস্তায় সাবধানে যেও। শিং শিং, আজ কি খেললি? ছবি আঁকলি? দেখি তো। এটা কে? শিং শিং, ওহ, এটা শিং শিং। আর এটা কে? শিংশিং এর কথা বলা বন্ধ হয়ে যাওয়া সেই সিমজের দূষণের সাথে সম্পর্কিত। পরিবেশ তার লক্ষণগুলোকে ট্রিগার করেছে। যদি তাকে একটি অত্যন্ত স্থিতিশীল পরিবার দেওয়া যায়, সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে। হতে পারে। শিং শিং এর এই অবস্থা 3 মাসের মধ্যে উন্নতি না হলে প্রয়োজন হতে পারে পালক পরিবেশ পুনর্মূল্যায়নের। বিবাহিত পরিবার অগ্রাধিকার পায় আপনার বর্তমান অবস্থা। একটিও শর্ত পূরণ করে না। জিয়াং জিনিয়ে, তাহলে তুমি আগে থেকেই জানতে।
জিন চাওয়ুজান, তুমি কি করছো? তিনজন কাছে আসুন। হাসুনতে। বস, আপনার এখনকার অভিনয়। অস্কারও আপনাকে একটি ছোট সোনার মূর্তি দিতে বাধ্য। কি অভিনয়? গ্রামবাসীরা ঝামেলা করছিল, মিস জিন বেরিয়ে স্বামীকে রক্ষা করলেন। ওহ, সেই স্বামী ডাক্তার 3 রাস্তা দূর থেকেও শুনতে পেয়েছি। তুমি কিভাবে করলে? হিসেব অত নিখুঁত? গ্রামবাসীরা সত্যি ছিল। ঝামেলাও সত্যি ছিল। শুধু আমি কাউকে বাধা দিতে দিইনি। সত্যি উঁচুস্তরের। অবদিকে পরীক্ষা করলেন মিস জিনের আপনার প্রতি অনুভূতি, আর পুরো জিয়াংচিং শহরকে জানিয়ে দিলেন মিস জিন এখন আপনার মানুষ। এক তীরে 2 শিকার, বাস। তোমার সময় বেশি কি? না না, মোটেও না। আমি শুধু আপনার জন্য খুশি। কিন্তু একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এসেছে, সে তার ভাগ্নে হৌ ইজুকে আমেরিকা থেকে ফিরিয়ে এনেছে। এবং চারজনকে সাথে ঘোষণা করেছে হৌ ইজুকে সিমিংগ্রাম প্রকল্পের প্রধান ডিজাইনাররা হবে। ওই বোকাটাকে। আপনাদের আগেরই বন্ধু ছিল। কতটা কাকতালিয়ে! এই 4 বছর ধরে ইউ কখনো মিস জিনকে দেখেনি, ফিরে এসেই তাকে নিযোগ দিতে চায়। সে রাজি হয়েছে। ওয়াং ডেফা ইতিমধ্যেই অর্ডার নিয়েছে। মিস জিনের ব্যাপারে সে যাবে বলেই মনে হচ্ছে। তবে বস চিন্তা করবেন না, মিস জিন এটাই বুদ্ধিমতী। গাড়ি তৈরি করো। আপনি আছেন? আজ রাতে তো পরিবেশ দপ্তরের ডিরেক্টর লির সাথে ডিনার আছে। সিমিং গ্রামের পরীক্ষার ব্যাপারে কথা বলবেন। বোনাস চাইছো না? বাস আমি ভুল করেছি। গাড়ি তৈরি আছে, আপনি এখনই রওনা দিন। কেমন লাগছে এই স্কেলটা? সত্যি এখানে খুবই ভালো। ওই ওপেন ওজার সুইমিং পুলটা দেখো। আমি চাই সিমিং গ্রামের বাসিন্দারা যেন মাথা তোলা মাত্র স্বর্গ দেখতে পায়। ওয়াহ, এই স্বর্গ সত্যিই খুব ভালো। তোমরা আগে দেখো, আমার অন্য কাজ আছে। মিস জিন, কদিন পরে দেখা। কি ব্যাপার, আরও সাদাসিধে হয়ে গেল? জো ডিজাইনার সাহেবের সাথে কি তুলনা! এত বছর পরে দেখা হলেও আপনি তো এখনো উজ্জ্বল, দীপ্তিমান। আপনার জামার ফ্যাব্রিকটা নিশ্চয় ইতালির শাইনিং গ্যালাক্সি সিরিজের। ওহ, আমি কয়েকদিন আগে ম্যাগাজিনে দেখেছিলাম, ভেবেছিলাম স্টেজ ড্রামার জামা। শিল্পীদের জন্যই বোধহয় বানানো। তুমি তো মানুষকে প্রশংসা করতে জানো। জিন চাওয়ি যান, সেই দিন তুমি এদি আমার সাথে থাকতে। সেই দিনের কথা আর তুলনা কি? জো ডিজাইনার সাহেব, এখনকার আপনার এই জাঁকজমক সত্যিই আমাকে অবাক করেছে। আরও অবাক করার মতো জিনিস আছে। দেখো, সিমিং গ্রাম উন্নয়ন প্রকল্পের মূল এলাকা আমি নিজেই ডিজাইন করেছি। ইউগুজাং আর্ট সেন্টার। ওহে মহান ডিজাইনার ঝু, গ্রামবাসীদের বাড়িঘর ভেঙে এত বট কাছের বিল্ডিং বানিয়েছ। ঝুইউ, তোমার এই আর্ট কনসেপ্টটা সত্যি সবসময়ের মতোই অতিমাত্রায় এগিয়ে। আচ্ছা, এমন করো না, তুমি কাল আমাকে সাইটে নিয়ে যাও, আমাকেও দেখাও মহান ডিজাইনার ঝুয়ের আর্টিস্টিক উচ্চাকাঙ্ক্ষা। হংজে গ্রুপ এখন আমাকে সব দিক থেকে আটকাচ্ছে, এই বোকাটাকে ঢাল বানিয়েছে। হয়তো এর মাধ্যমে ঢোকার সুযোগ পাব। তুমি যেতে রাজি হয়? দারুণ। তাহলে অমন করো, আমি কাল নিজেই গাড়ি নিয়ে তোমাকে নিতে আসব। আরে না, লাগবে না, তুমি ঠিকানা পাঠিয়ে দিও, আমি নিজেই চলে যাব। এখন আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। পান করো, আমাকে দেখাও মহান ডিজাইনার ঝুয়ের পান করার ক্ষমতা। তোমার আর্টের মতোই অবিশ্বাস্য, কি না? দয়া করে। চাওয়ি যান, আমি বলছি তুমি এদি তখন আমার সাথে থাকতে। এখন অত দুর্বস্থায় পড়তে হতো। আহা, সোজা হয়ে দাঁড়াও।
আমার মামা বলেছিলেন তখন তোমার বাবার সেই ঘটনায় স্টিক সিদ্ধান্ত নেওয়ার লোকেরই অভাব ছিল। তোমার বাবা ডিসি করতেন অতটা হতো স্তি অতটা হতো না। কিসে সই করবেন? দূষণ রিপোর্টে। চাওই যান। আমার সাথে থাকবে হবে না? আমরা দুজনে একসাথে থাকব। তোমার কাজটা আমি চাই না, তুমি খুশি থাকো, আমি ওটা বাতিল করে দিই। আমি ওটা ভেনে আবার গেড়ে দেব, হবে না? তুমি বেশি মদ খেয়েছো। চলো চলো এখান থেকে। আমি মদ খাইনি। ওহো ওহো। তুমি আজ। না না, হোক না। আলো আলো। চাওই জুজান, আমি স্ত্রী, আমি তোমাকে ভালোবাসি চাওই জুজান। আমরা দুজনে একসাথে থাকবো, হবে না? ওকে ওকে ওকে। বেশি মদ খেয়েছো তুমি। আমার কিছু হয়নি, আমি মাতালহীনি। আমি সোজা লাইনে হাঁটতে পারি, দেখাও, আমি দেখাচ্ছি, দেখো দেখো গোটটা সোজা। চাওই জুজান, আমি সোজা হাঁটতে পারি, দেখো। পাগল নাকি? কিভাবে গাড়ি চালায়? চাওই জুজান, তুমি ইচ্ছে করেই করেছ নাকি? গ্র্যান্ড ডিজাইনার ঝো, আমি ঠিক ইচ্ছে করেই করেছি। দাঁড়িয়ে থাকো, নড়ো না, ঠিক করে দাঁড়াও। চাওই জুজান, চাওই জুজান, তার সাথে যেও না। চাওই জুজান, চাওই জুজান, তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে না। বেশ, তুমি অপেক্ষা করো। মজা পেয়েছ? সে তোমার কোমর জড়িয়ে ধরেছে, হাত ধরে রেখেছে, কানে কানে ফিসফিস করছে। জিন চাও ইউজান, মজা পেয়েছ? জিয়ান জি নয়, আমি শুধু। শুধু আবার কি? শুধু মনে হচ্ছিল আমি বিয়ে করিনি। শুধু মনে হচ্ছিল আমি আমার সৌন্দর্য দিয়ে খবর কিনতে পারি। শুধু মনে হচ্ছিল আমি একজন অক্ষম স্বামী, যার নিজের স্ত্রীর শরীর দরকার টাকা উপার্জন করার জন্য। তুমি কি ভুলে গেছো? আমরা তো ইতিমধ্যেই বিয়ে করেছি। তুমি আমার জিয়ান জিনয়ের স্ত্রী। তুমি সেই মানুষ যার সাথে আমি সিভিল অ্যাফেয়ার্স ব্যুরো লাল কাপড়ের সামনে বাকি জীবন একসাথে কাটানোর শপথ নিয়েছি। তুমি একদম আমার কথা কি একবারও ভেবেছ? জিয়ান জি নয়, আমার কথা শোনো। জিয়ান জি নয়, তুমি আমাকে ব্যথা দিচ্ছ। আমি তোমাকে বুঝিয়ে দেব কে তোমাকে চুমু দিচ্ছে। হেলি, তুমি আসলে কার স্ত্রী? জিয়ান জি নয়, শান্ত হও। জিয়ান জি নয়, একটু শান্ত হও। জিয়ান জি নে, জিয়ান জি নয়, একটু শান্ত হও। হেলি, জিয়ান জি নয়, একটু শান্ত হও। জিয়ান জি নে, জিয়ান জি নে, জিয়ান জি নয়, আমি দুঃখিত। 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 আমি তোমার অনুভূতির কথা বিবেচনা করিনি। আমি ঝো ইউ এর কাছে যাচ্ছিলাম, কারণ মনে হচ্ছিল হয়তো সুযোগ আছে। শুধু আমি তোমার সুযোগ। তুমি কি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো? আমি তোমাকে বিশ্বাস করি। আমি সবসময় তোমাকে বিশ্বাস করেছি। তুমি নিশ্চিত? তুমি নিশ্চিত? আমরা বিয়ে করেছি। আমি তোমার স্ত্রী। তুমিও আমার। তুমি বলেছ। আমি বলেছি।
জিং চাও ইউজান, বাড়িতে স্বাগতম। সিমিং গ্রামের সেই কয়েকজন সমস্যাজনক ব্যক্তিদের কিভাবে সামলালে? একটা পরিবার বাকি আছে, বুড়ো লি কোনো মতেই বোঝে না। কোনো উপায় বের কর। মামা, কেউ আমাকে অপদস্থ করেছে। তোমার বয়স কত হে? জিন চাও ইউজান এর পিছনে লেগে থাকা ওই ছেলেটা, সে আমাকে ধাক্কা দিয়েছে, সে গাড়ি দিয়ে আমাকে ধাক্কা দিয়েছে। ধাক্কা লেগেছে? না, কিন্তু সে আমাকে হুমকি দিয়েছে। সে চাও ইউজান এর সামনেই আমাকে হুমকি দিয়েছে। চাও ইউজান তো আমাকে পছন্দ করে। সে দেশে ফিরেই আমাকে দেখতে এসেছিল, আমার ডিজাইন প্ল্যানেরও প্রশংসা করেছিল। সে আমাকে বলেছিল তাকে বাড়ি পৌঁছে দিতে, ওটা তো স্পষ্ট ইশারা। তুমি জানো তোমার সবচেয়ে বড় গুণটা কি? লো প্রোফাইলে থাকো। যে লোকটার কথা বলছিলে তার চেহারা কেমন? সে আজ হেয়ার স্টাইল করিয়েছে, ফ্রিঞ্জ আছে, দেখতে ঠিক আছে, কিন্তু আমার চেয়ে হ্যান্ডসাম কখনোই না মামা। সেই জিয়াং জি নয়, ওই আইনজীবী। এটা অসম্ভব। জিনে, সেই ছোট্ট গুঙ্গা ছেলেটা। যাকে চাও ইউজান লালন পালন করত। আমি বলছিলাম চেহারা অত পরিচিত লাগছিল কেন? ওই কথায় জেডিয়ে যাওয়া ছেলেটা, যার জামা কাপড় আমি ছিঁড়ে দিয়েছিলাম, সেই এখন চাউইজনের জন্য আমার সাথে পাল্লা দেবে? কি যোগ্যতা আছে তার? কোন যোগ্যতা? সে তো চাউইজনের পালিত, একটা কুকুর ছাড়া আর কিছুই না। মামা, এখন আমি এখানে আছি। চাও ইউজান আর তাকে এক নজরও দেখবে না। যেহেতু সে এতই গভীর ভালোবাসা পোষণ করে, তাহলে তার প্রেম অন্বেষণের পথটাকে আরও কণ্টকাকীর্ণ করে দাও। আমি আছি তো, চিন্তা করো না, আগামীকালই আমি তাকে প্রজেক্ট দেখাতে ডাকব। নিশ্চয়ই তাকে হ্যান্ডেল করব। যাও, ভালো করে তার সাথে সময় কাটাও। যখন এই প্রজেক্টটা সফল হবে, ওই জমিটা তুমি ডিজাইন করবে, সেই সময় সে নিজেই বুঝতে পারবে কে তার জন্য উপযুক্ত মানুষ। কাকা, আমি অবশ্যই চাও ইউজানকে দেখাব। সে আমার দিকে নতুন চোখে দেখুক। আর জিয়াং জিনয়ের ব্যাপারে? তাকে জানতে দাও, গভীর ভালোবাসা, তার দাম দিতে হয়। আমি ব্যবস্থা করছি। তাকে শান্তিতে চুপচাপ গুঙ্গা হয়ে থাকতে দাও। তুমিও একটু নাও, না হলে পরে হাতে ময়দা লেগে যাবে। না, পুরো হাতেই লেগে গেছে। এটা সুপ্রভাত। এই ব্যাগগুলো ফিরে এসে থাকো। প্রিয়, তুমি কি করছো? নুডলস। আমি বানাবো। শিং শিং, তোমার মানে কি বাবা মা? এই নুডলসের মতো চিরকাল একসাথে থাকুক? বিরক্তিকর। শিংশিংয়ের মানে আমাদের। সত্যি আমাকে একা যেতে দিচ্ছ? ভয় নেই, আমি তাকে ধরে পালাব। সে আবার কাচের বাড়ি আঁকা ছাড়া সে আর কি পারে? সে আন্তর্জাতিক পুরস্কার জেতা মানুষ।
সে টাকা দিয়ে কিনেছে। বুঝেছি। তোমার একটু ঈর্ষা হচ্ছে না? ওই মানে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করো, আমি সাথে সাথে হাজির হব। চললাম। চাওইজান দেখো, আমি এখানে পুরো কাচের তৈরি লাইট অ্যান্ড শ্যাডো সেন্টার বানাব। সেই দিন আমি তোমাকেই প্রথম আমন্ত্রণ জানাব। তুমি না নমুনা সংগ্রহ করতে গিয়েছিলে, এখানে কি করছো? সে তোমার হাত ধরতে চাইছিল। তো তো আজ রাতে ফিরে গিয়ে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। কে? স্পষ্ট দেখেও কেউ নেই। ক্ষমা চেয়ে চলে গেছে। ক্ষমা চেয়েছে বলেই ছেড়ে দিয়েছে। এত ছোট মানুষ, আমাদের বড ডিজাইনার ঝোয়ের রাগ করার মতো কিছু না। সেটাই তো। তুমি না আমাকে খাওয়ানোর কথা বলেছিলে? চলো। চলো। চাওইজান, আমাদের পুনর্মিলনের জন্য। এমন কাকতালীয়। কে তোমাকে গ্রামে ঢুকতে দিয়েছে? সিমিং গ্রামের যৌথ অর্পণপত্র, ওরাই আমাকে ডেকেছে। চাওইজান, শোনো একটা কথা। ও ধরনের লোকের থেকে দূরে থাকাই ভাল। আগে সে গুন্ডা সেজে সামনে না আদায় করতে এখন কথা বলতে পারে। সারাদিন এখানে বাজে বকছে। হ্যাঁ, একজন মানুষের মুখ থেকে কথা ফোটানো কতটা কষ্টের ব্যাপার। কত কিছুই না পার করতে হয়। বেশি করে খাও। হয়তো এমন কেউ পেয়েছে যাকে রক্ষা করতে চায়, তাই গুঙ্গাও কথা বলতে শিখেছে। কৌশলী পুরুষ। চাওইজানের প্রিজা কি জিন পরিবারের মিসেস, তার পাশে কি হবে? ছয়ু, তুমি আমাকে ডেকেছ তর্ক করতে, পুরানো দিনের কথা বলতে, খেতে। মাছ খাও এদিকে। আমি দেখছি। এটা আমাদের তো চাষ করা মাছ, না? মেনুতে তো স্পষ্ট লেখা ছিল সিমিং গ্রামের জলাধারের বন্য মাছ। এটা চাষ করা মাছ দিয়ে বন্য মাছ প্রতিস্থাপন করছে, এটা ভুয়া বিজ্ঞাপন। ভোক্তা 3 গুণ ক্ষতিপূরণ দাবি করতে পারে। কে বলল তোমাকে এটা চাষ করা? তবে তুমি কিভাবে প্রমাণ করবে এটা না? আমি এখনই তোমার জন্য মাছ ধরতে আছি ভাই, এখনই আছি। এখনই ধরব। আমিও জানি না 4 বছর পরে দেখা কি হয়েছে। প্রমাণ সংগ্রহ করেছি। ইতিমধ্যে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, নিশ্চিন্ত থাকো। কিন্তু এই 4 বছর আমিও গোপনে বহুবার পরীক্ষা করিয়েছি। প্রতিবার প্রতিষ্ঠানগুলো ঘুষ খেয়েছে, শুধু বলেছে সিসার মাত্রা বেশি। এবার আমি বিদেশে স্বাধীন পরীক্ষা সংস্থা নিয়োগ করেছি। কারোই হস্তক্ষেপের সুযোগ দেব না এবার। কেউই আমাদের থামাতে পারবে না। এখন নাগাদ ফলাফল আসার কথা, আমি দেখি। কোনো প্রয়োজন হলে ফোন করো। চলে গেলাম। আশা করি ঝোয়ু আরেকটু বুদ্ধিমান হবে, আমাকে একটু সাহায্য করবে। বাবা, এগুলো একসময় তোমার রক্তঘামে গড়া ছিল। জিন চাওয়ান, তুমি কিভাবে ভেতরে ঢুকলে? ম্যানেজার লি, আপনি ওকে চেনেন?
অবশ্যই চিনি। এটাই জিন জিয়ানয়ের মেয়ে। সেই সময়ের জিন কেমিক্যাল প্ল্যান্টের জিন জিয়ানয়। জিন জিয়ানজের মেয়ে। ও আমাদের গ্রামে কি করতে এসেছে? আমাদের গ্রামের নাম ডুবিয়ে দিয়েছিল, কেউ বিনিয়োগ করতে আসতো না। আয় রোজগারও বন্ধ, এখন আবার এসেছে কেন? চাওয়ান, তোমার বাবা যা করেছিলেন গ্রামের সবাই জানে। এখন তুমি সুপি সুপি ঢুকেস? গ্রামবাসীরা কি ভাববে? লুকিয়ে এসেছে, নিশ্চয়ই নষ্ট করার জন্য এসেছে। তাড়িয়ে দাও ওকে। ওকে যেতে দেয়া যাবে না। হয়তো প্রমাণ নষ্ট করতে এসেছে। আমি নষ্ট করতে আসিনি, শুধু দেখতে এসেছি। গ্রামবাসী, আমরা যদিও পুরনো সহপাঠী, আমারও দয়া হয়, কিন্তু আলাদা কথা। ওর বাবা তখন সীমা ছাড়িয়ে নির্গমন করেছিল, পানি দূষিত হয়েছিল, সব বাণিজ্যিক জমি ডেভেলপাররা রাতারাতি সরে গেল, আমাদের গ্রামের পতন হলো। গ্রামবাসীরা এত বছর যে অপমান সহ্য করেছে তার কি হবে? সত্যি কি এমন? আমি সত্যি জানতে চাই। সত্যি হলো তোমার বাবাই পুরো গ্রামের সর্বনাশ করেছে। চাওয়ান, বাস্তবতা মেনে নাও। গ্রামবাসী, ওকে তাড়িয়ে দাও, দূর হ, দূর হ। কি হচ্ছে? সবাই ঘিরে দাঁড়িয়ে আছে কেন? জুই, তুমি কোথায় গিয়েছিলে? আমাকে প্রমাণ করতে হবে আমাদের গ্রামের মাছ একদম প্রাকৃতিক। দেখো মাছটা কতবার। জুই, এই মাছটা জলাধার থেকে এসেছে। একদম প্রাকৃতিক, কোনো দূষণ নেই। হতে পারে না, এই জলাধারে সিসার মাত্রা বেশি, মাছ বাঁচবেই না। বাঁচলেও এত বড় হতে পারবে না। মিস্টার লি, আপনি বলছিলেন না জলাধারে সিসার মাত্রা বেশি? যদি সিসা বেশি থাকে, মাছ বড় হতে পারে না, তাহলে সেই রিপোর্টটা মিথ্যা। জলাধারে কোনো দূষণই নেই। এত বছর পর পানির গুণমান হয়তো আগেই ঠিক হয়ে গেছে। সিসা জৈব পদার্থ নয়, এটা নিজে থেকে উধাও হয়ে যেতে পারে না। সেই রিপোর্টটা মিথ্যা। শুরু থেকেই জলাধারে কোনো দূষণ ছিল না। তুমি কি বোঝো? রিপোর্ট মিথ্যা, পানিতে সিসার মাত্রা বেশি নেই। কে আমাকে উত্তর দেবে? সিসার মাত্রা বেশি থাকলে এই মাছ এত বড় হতে পারত? পারত। ভাইরা ভাইরা, মাথাটা একটু খাটাও। বেশি কি না? পরীক্ষা করে দেখলেই তো জানা যাবে। জুই, আমি কি ভুল বলেছি? বৈজ্ঞানিক প্রশ্ন, বৈজ্ঞানিক উত্তর। ঠিক না? জিন চাও ইউয়ান, এখন আর স্কুলে নেই যে হাত নাড়লেই কেউ তোমার হয়ে ঝাঁপিয়ে পড়বে। তুমি ভাবছো আগের মতোই অহংকারী হয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে? আর লড়াই করো না। তুমি হেরেছ, আর তোমার সেই বাবাও হারবে নিশ্চিত। এত বছর ক্লান্ত হচ্ছ না? আমি তো কখনো প্রতিযোগিতা করিনি। হারার প্রশ্নই আসে কোথা থেকে? গ্রামবাসীরা, ও এসেছে তার বাবার কেস উল্টে দিতে। ওর কথায় বিশ্বাস করলে ক্ষতিপূরণের টাকা উড়ে যাবে, বাড়ি যাবে, জমিও যাবে। সেটা কখনো হতে পারে না। কি দাঁড়িয়ে আছো? ওকে গ্রাম থেকে তাড়িয়ে দাও। ওকে হটিয়ে দাও। বের করে দাও। বের করে দাও। সরে যাও। কিছু হয়নি তো? কেমন আছো? অ্যাডভোকেট জিয়াং, খুব তাড়াতাড়ি চলে এসেছ। কি? তোমার অর্থদাতার ক্ষতি হবে ভয় পাচ্ছ? জিন চাও ইউয়ান, তুমি তাকে আগে পালিয়েছিলে, সেই ব্যাপারটা ভাবছ কেউ জানে না? এক গরিব ছেলে, এক ধনী মেয়ে, খাওয়ানো, পড়ানো, পড়াশোনা করানো। এখন সে ফিরে এসেছে, তোমার কেস উল্টে দেবে। তোমাদের দুজনের এই চাল
সত্যিই খুব জোরে শোনাচ্ছে। গ্রামবাসীরা, একজন রক্ষিত পুরুষ আর একজন মামলা উল্টানোর জন্য মরিয়া ধনকন্যা। তাদের আনা প্রমাণ কথাটা বিশ্বাসযোগ্য? শুধুই দেহের লেনদেনের বিনিময়ে পাওয়া কয়েকটি কাগজ। কি জান কে কার সাথে তুমি কি মিথ্যা বলছ? মিস্টার লি, আপনি এইমাত্র বললেন আমি রক্ষিত। তাহলে আপনার কাছে প্রমাণ আছে? প্রমাণ না থাকলে আমি জনশৃঙ্খলা আইনের ৪২ ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারি। গ্রামবাসীরা, আপনারাই আমাকে সিমিং গ্রামের দূষণ কেস তদন্ত করতে বলেছিলেন নাকি? অ্যাডভোকেট জিয়াং আমাদের আইনি সাহায্যতা দিতে এসেছেন। মিস্টার লি শুনুন, আমি সিমিং গ্রামের গ্রামবাসীদের প্রতিনিধিত্ব করছি। গ্রামবাসীরা, এইটা ইউরোপ থেকে আসা তৃতীয় পক্ষের পরীক্ষা সংস্থা সর্বশেষ প্রতিবেদন এটাই আপনাদের বলবে দূষণ আদৌ আছে কিনা। সত্যি, আমার মনে হয় কিছু লোকের এখন কয়েক রাত অশান্তিতে ঘুমানো বাকি। শুনানিতে দেখা হবে। একটু অপেক্ষা করুন, সাথে সবাইকে আমার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিই। জিন চাও ইউজান, বৈধভাবে। তাই মিস্টার লি, আপনি এইমাত্র যে রক্ষিত শব্দটি ব্যবহার করলেন, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি সেটা ফিরিয়ে নিতে। এই মিথ্যা অপবাদ মানহানির অপরাধ, জাল পরীক্ষা প্রতিবেদন, মিথ্যা দূষণের তথ্য তৈরি, জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ, প্রতারণা করে নেওয়া, এইসব যোগ করলে কত বছর জেল হতে পারে সেটা আমার চেয়ে আপনারই ভালো জানা উচিত। বিয়ে হয়েছে। আগ্রহ আছে? বিয়ের দাওয়াত চাইছো? তাহলে আমি আমার স্ত্রীকে বলবো, সময়স্থান সবাইকে জানিয়ে দেব। সবাইকে স্বাগতম আমাদের অতিথি হতে। ঝুয়ু, তোমার মাছটার জন্য ধন্যবাদ। টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। আমার কাছে টাকা নেই। জিয়াং জি নে, কি হয়েছে? আজ তুমি একদম জবর। আমি জানি। আমি একটা জায়গায় যেতে চাই। বাবা, আমার বাবার কোনো ভুল ছিল না। তোমরাই জালিয়াতি করে তাকে ফাঁসিয়েছ। বাবা, চাও ইউজান, বাবা ঠিক হয়। সব সমাধান হয়ে গেছে, শুধু অন্য জায়গায় একটু দায়িত্ব পালন করতে যাচ্ছি। এই কার্ডের টাকা নিয়ে নাও, বিদেশে পড়তে যাও, আখনি ফিরো না। না বাবা, আমরা একসাথে। বোকা ছেলে, শোন বাবুর কথা। বাবা শুধু একটু কাজে বের হচ্ছি। বাবা, তুমি বলেছিলে সব সমাধান হয়ে গেছে। মিথ্যাবাদী। তুমি আমাকে বলেছিলে দূরে কোথাও যাচ্ছ। কোথায় যাচ্ছ বলো তো? স্বর্গে? জিমজিয়াং ইয়ে, তুমি একটা প্রতারক। আমার বর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারোনি? আর তুমিও একটা বোকা। জিয়াং জি নিয়ে, আমি এখানে। আইনজীবী হার্টথ্রোব।
বড় অ্যাডভোকেট, তুমি কেন ফিরে এলে? তুমি কেন আমার সাথে জড়ালে? আমি একটা অশুভ, যার সাথেই আমি মিশি তারই সর্বনাশ হয়। বাবার সাথে মিশলাম, তিনি চলে গেলেন। নেই। মায়ের সাথে মিশলাম, তিনি পাগল হয়ে গেলেন। সিমসিমের সাথে মিশলাম, তাকে ফেলে দেয়া হলো। তুমি 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 কেন ফিরে এলে? তুমি কেন? কথা বলো ছোট্ট গুঙ্গা, কথা বলো। কেন? বোকা। তোমার তুমি কোনো অশুভ নও। তুমি আমার জীবন। হ্যালো ছোটু। বোন চাও ইউয়ান, আমি এইমাত্র সিংকে ঘুম পাড়িয়ে বেরিয়েছি। তোমরা ফিরে গিয়ে আস্তে আস্তে কথা বলবে, তাকে জাগিয়ে দিও না। দেরি হয়ে গেছে। সিং, তুমি দুঃস্বপ্ন দেখেছ, তাই না? কিছু হয়নি সিং। দুঃস্বপ্ন। ঠিক আছে, চাচা তোমাকে একটা গল্প বলবে। চলো। এইটা বলবো, তাই না? এটা কি? আসো। একসময় ছিল একটি ছোট্ট খরগোশ। তার নাম ছিল চিংসিং। সে খুব ছোট থাকতে তার ঘরবাড়ি এক ভয়ানক ঝড়ে উড়ে গিয়েছিল। বৃষ্টিতে কাঁপতে থাকা চিংসিং খরগোশটিকে একজন আপু দেখে ফেললেন। তিনি খরগোশটিকে কোলে তুলে নিলেন, জ্যাকেট দিয়ে জড়িয়ে বললেন, ভয় পেজো না, আমি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি। তারপর সেই আপুটি মা হয়ে গেলেন। তিনি ছোট্ট খরগোশটির জন্য রান্না করতেন, কাপড় কাচতেন, ডাক্তারের কাছে নিয়ে যেতেন, তাকে আঁকা শেখাতেন। ছোট্ট খরগোশটা সেই ঝড়ের কথা ভুলে গিয়েছিল, কিন্তু সে মনে রেখেছিল মায়ের হাত কতটা উষ্ণ ছিল। তারপর কি হলো? বাড়িতে আরেকজন লোক এল। সেই লোক গল্প বলতে পারত না, ছোট্ট খরগোশটিকে ঘুম পাড়িয়েও দিত না। সে শুধু দূরে দাঁড়িয়ে থাকত, খরগোশটির জন্য অপেক্ষা করত যখন সে তাকে বাবা বলে ডাকবে। সে ঘুমিয়ে পড়েছে। বিদেশের পরীক্ষার রিপোর্ট তারা পেয়ে গেছে। সেই পূর্ণ সব হিসাব নিকাশ তারা প্রায়ই বের করে ফেলতে চলেছে। আপনার বাবা যখন এসব ব্যাপার হাত দিয়েছিলেন, আপনি তো জানেনই।
আপনার বাবা তো 8 বছর ধরে নার্সিং হোমে শুয়ে আছেন। জেগে উঠছেন না, কথা বলতেও পারছেন না। কখনো কখনো জিনিসের পুরো ব্যবহার করা একটা পছন্দ। আপনি কি বলেন? তারা বলছে পানিতে সীসা নেই। হ্যাঁ, নেই, কিন্তু অন্য কিছু তো আছে। কে দূষণ ছিড়ালো শেষ পর্যন্ত? আমাকে বলতে হবে নাকি? এটা আপনার পছন্দ। আপনার বাবা একাই নেমে পড়লেন, দায়িত্ব নিলেন। সবাই নেমে পড়ার চেয়ে তো ভালো। আপনার উচিত আমার কথা বোঝা। আমি তো সবসময়ই আপনার ওপর আস্থা রেখেছি। এখন আপনার ওপর নির্ভর করছে। শুনেছেন, সিমিং গ্রামের বাসিন্দারা তো সেখানে গন্ডগোল করছে। বলছে অ্যাডভোকেট জিয়াং এই মামলা নিয়েছেন কাউকে তার বাবার দোষ মুছে দিতে। ঠিক বলেছেন, সব জায়গায় নিজেকে মিসেস জিয়াং বলে ঘুরছে। একটা সাক্ষাৎকার পর্যন্ত জোগাড় করতে পারছে না, একতরফা ভালোবাসা দেখাচ্ছে। আমার সাথে এসো। চাওই যান। মানুষ হওয়ার জন্য স্থিত হতে হবে। আপনি যেহেতু অ্যাডভোকেট জিয়াংজের সাথে কোনো সম্পর্কই রাখেন না, তাহলে গোটা দুনিয়ায় বড়াই করবেন না। আমাদের সংবাদপত্র তো ওই বিজ্ঞাপন ফি দিয়েই ছিলে। আমি আপনার ভালোর জন্যই বলছি। আপনি একজন মহিলা, একা একটা শিশু নিয়ে। ওই অ্যাডভোকেট জিয়াং আমাদের মতো নন। তিনি আমাদের দুনিয়ার মানুষ নন। আপনি বেশি ভাববেন না। ভালো করে কাজ করুন, এটুকুই। রিপোর্টার জিন, যে সাক্ষাৎকারের কথা বলা হয়েছিল অতিথিকে সবসময় বাইরে অপেক্ষা করিয়ে রাখা, ঠিক হচ্ছে কি? এটা অ্যাডভোকেট জিয়াং সাক্ষাৎকার। প্রধান সম্পাদক, আপনি আমাকে শিখিয়েছিলেন যে মানুষকে সৎ হতে হবে। আমি মনে করি আপনি ঠিক বলেছেন, তাই বিরক্ত করতে সাহস করিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ওই সাক্ষাৎকারের ঘরটি প্রস্তুত আছে তো? প্রস্তুত, ভিতরে আসুন। অ্যাডভোকেট জিয়াং, ভিতরে আসুন, জাকরে আসুন। অ্যাডভোকেট জিয়াং, নমস্কার। আমি আজ আপনার সাক্ষাৎকার নেব। সাংবাদিক জিন চাও ইউয়ান। তাহলে আজ আপনাকে আমন্ত্রণ করতে পেরে আমি সত্যিই সম্মানিত। আমার প্রথম প্রশ্ন হলো, কোনো কারণ আপনাকে সিমিং গ্রামের এই মামলাটি নিতে উদ্বুদ্ধ করল? কেউ আমাকে একবার বলেছিল। শুনুন, সে বলেছিল সে চায় বিশ্ব শান্তি হোক। এখন মনে করছি কথাটা আসলেই কিছুটা বোধগম্য। সিমিং গ্রামের বাসিন্দাদের হয়তো একটি মিথ্যা কথা। প্রায় 10 বছর ধরে বন্দি করে রেখেছে। আমি আপনাদের একটি গল্প বলি। একসময় একটি গ্রাম ছিল। গ্রামের মোড়ে একটি পুরনো বাবলা গাছ ছিল। কেউ বলল গাছটি অসুস্থ। এক সময় পরে মানুষ মেরে ফেলবে। গ্রামের লোকেরা কাঁদতে কাঁদতে নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে গেল। কিন্তু পরে কি হলো? আরেকজন মানুষ নিয়ে এল একটি মাপকাঠি। জমিটি মেপে বলল এই জমি তার অধিকারে। কিন্তু কেউ জানত না গাছটিকে আসলে কেউ বিষ দিয়েছিল। অচিরেই এটি নিজে থেকেই সেরে উঠবে। সত্যিকারের ত্রাণকর্তা অন্য কেউ নয়, আপনি নিজেই। ভাগ্য নিজের হাতেই ধরে রাখতে হবে। সিমিং গ্রাম চিরকাল সবারই ঘর। অ্যাডভোকেট জিয়াং, আপনি যা বললেন তা কি সত্যি? তিনি বলেছেন এটি কখনোই অসুস্থ হয়নি। তো পরের প্রশ্নটা হলো, কেন আপনি এই মামলা নিতে চাইলেন? সিমিং গ্রামের এই কেসটা? কেউ আমাকে বলেছিল এই দুনিয়ায় কিছু জিনিস আছে যা পেটের ভাতের চেয়েও বড়। আমি শুধু চেষ্টা করে দেখতে চাই। আরেকজন আমাকে জিজ্ঞেস করেছিল, সে বলেছিল তুমি এই মামলা নিলে লাভ হবে তো? আমি বলতে চাই কিছু লড়াই আমাকে লড়তেই হবে, কিছু মানুষকে আমাকে রক্ষা করতেই হবে। আমি এবং আমার স্ত্রী সবাইকে অপেক্ষার জন্য ধন্যবাদ। সব সিদ্ধান্ত আমরা সোমবারের শুনানিতে জানাব। দাঁড়াও, অ্যাডভোকেট জিয়াং বিয়ে করেছেন?
অ্যাডভোকেট জিয়াং বিয়ে করেছেন? অ্যাডভোকেট জিয়াং বিয়ে করেছেন? সেই মহিলা সাংবাদিকের সাথে জিনজিজাং হোটেলের মালিকের মেয়ে নাকি? সে বলেছে আমাদের আর উঠতে হবে না। সত্যি? আর উঠতে হবে না? শোনো তো, আর উঠতে হবে না। তুমি ইচ্ছে করেই বলেছ। ইচ্ছে করেই। তথ্যমতে ওই অটিস্টিক শিশুটির জন্মদাত্রী মা সেই সময়ের সিমিং গ্রাম দূষণ মামলার সূচনাকারী ছিলেন। আর যে তাকে দত্তক নিয়েছে। সত্যি গোপন করার উদ্দেশ্যেই কি দত্তক নেওয়া হয়েছে? এখনও তা তদন্তাধীন রয়েছে। জানি, আমি সামলাব। তোমার বাবা মারা গেছে, তুমি এখনো বেঁচে আছ কি করে? হে নারী, সিমিং গ্রামের অপরাধী, এখানে তোমার কোনো স্থান নেই। বার অ্যাসোসিয়েশন কি বলছে? তদন্ত চলছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিছু হবে না। মা ঠিক আছে। সিমিং গ্রাম দূষিত জমি পুনর্বাসন মামলা প্রমাণ যাচাই শুনানি এখন শুরু হচ্ছে। দরখাস্তকারীর আইনজীবীকে অনুরোধ করা হচ্ছে প্রমাণ উপস্থাপনের মতামত দিতে। সভাপতি, সম্মানিত প্রসিকিউটর এবং সমস্ত শুনানি সদস্য, আপনাদের সবাইকে স্বাগতম। এই মামলার মূল প্রমাণ মোট 3 সেট। প্রথম, সেই সময়ের মূল পরীক্ষার লগবুক যা প্রমাণ করে রিপোর্টের ডেটা পরিবর্তন এবং জালিয়াতির চিহ্ন রয়েছে। দ্বিতীয়, আমাদের পক্ষ থেকে নিযুক্ত আন্তর্জাতিক ISO 17025 প্রতিষ্ঠিত ল্যাবরেটরির স্বাধীন পরীক্ষার রিপোর্ট। সিমিং গ্রামের পানিতে সত্যিই ভারী ধাতুর মাত্রা বেশি ছিল, কিন্তু তার উপাদান এবং জিন কেমিক্যাল প্ল্যান্টের নিঃসরণের সাথে একেবারেই মেলে না। তৃতীয় পক্ষের পরীক্ষা সংস্থা এবং সংশ্লিষ্ট কোম্পানির মধ্যে আর্থিক লেনদেন, যা প্রমাণ করে সেই সময়ের পরীক্ষার রিপোর্টটি অর্থের বিনিময়ে জারি করা হয়েছিল। দূষণ সত্যিই ঘটেছে, কিন্তু দূষণের উৎস জিন কেমিক্যাল প্ল্যান্ট নয়। তাহলে কে? রিপোর্টে স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া আছে। বাজে কথা। ও তো জিন পরিবারের কাছ থেকে নিযোগ পাওয়া। ওই রিপোর্টগুলো সব মিথ্যা। আমার বাচ্চা সিসা বিষক্রিয়ায় কথা বলতে পারছে না। সব জিন পরিবারের দেশ। সভাপতি, আমরা গ্রামবাসীর প্রতিনিধি হিসেবে আবেদন করছি বিরতি নেওয়ার। এই জিয়াং জিন ইয়ের আত্মপক্ষ সমর্থনের অধিকার স্থগিত করার। আমি বাস্তব নামে অভিযোগ করছি জিজাং জি নিয়ে, জিন চাও ইউজানের কাছ থেকে অনুচিত সুবিধা নিয়েছেন, অনিয়মিতভাবে প্রতিনিধিত্ব করেছেন। সভাপতি, অভিযোগের উপকরণ জমা দেওয়া হয়েছে উদ্ধতি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট আইনজীবীকে। এই শুনানিতে অংশগ্রহণ স্থগিত রেখে তদন্তের জন্য অপেক্ষা করতে হবে। সমন্বিত আলোচনার পর অ্যাডভোকেট জিয়াং এর বিরুদ্ধে তাৎক্ষণিক তদন্ত প্রয়োজন। ওই মামলায় তার দায়িত্ব স্থগিত, প্রতিনিধিত্ব থেকে অপসারণ। সবাই, তোমরা আমার প্রতিনিধিত্বের যোগ্যতা স্থগিত করতে পারো, কিন্তু সত্যকে থামাতে পারবে না। এবার ঠিক আছে। সভাপতি, আবেদনকারীর কোনো আইনজীবী নেই। আমরা অনুরোধ করছি এই শুনানি প্রতিনিধিত্ব বাধ্যতামূলক নেয়, পক্ষ নিজেই বিবৃতি ও প্রমাণ উপস্থাপন করতে পারে। কার্যক্রম চলতে থাকবে। আমি গ্রামের প্রতিনিধি জিন চাও ইউজান। আমার বাবা জিন জিয়া নয়। তিনিও ছিলেন।
4 বছর আগে আমার বাবা দেখতে পেয়েছিলেন সিমিং গ্রামের পানির গুণমান সমস্যাযুক্ত। সবার আগে নিজের টাকায় গ্রামবাসীদের জন্য পানি বিশুদ্ধকরণ যন্ত্র বসিয়েছিলেন। টাকা দিয়ে পরীক্ষা করিয়েছিলেন। তিনি আমাকে একটা কথা বলেছিলেন, ব্যবসা করতে গিয়ে টাকা লোকসান যেতে পারে, কিন্তু বিবেকের লোকসান যাবে না। তারপর তাকে ঝাঁপ দিতে বাধ্য করা হয়েছিল। সবাই আমাকে বলেছিল সে অপরাধের ভয়ে আত্মহত্যা করেছে। আমি বিশ্বাস করিনি। আমি 4 বছর ধরে খোঁজখবর নিয়েছি, 67 বার পরীক্ষা করিয়েছি। আমার সামনে ছিল গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া, নমুনা বাজেয়াপ্ত করা, সন্দেহ করা, গালি দেওয়া, কিন্তু আমি থামিনি। এই বিবেকের জন্যই আমি লড়েছি। তোমরা বল অ্যাডভোকেট জিয়াং ঘুষ নিয়েছে, কিন্তু সে ভালো করেই জানত এই মামলা নিলে লোকের রোষে পড়তে হবে, ক্লায়েন্ট হারাতে হবে, এক ঘরে হতে হবে। তবুও সে মামলা নিয়েছে টাকার জন্য নয়, বিবেকের জন্য। এই বিবেক তোমাদের কার আছে? মা, কাঁদো না। মা, মা কাঁদবেন না। এই বাচ্চাটি কথা বলতে পারে, কিন্তু ব্লাহি ছিল দূষণের কারণে। সে কথা বলতে পারে না। তাহলে সেই বছরের রিপোর্টে সমস্যা ছিল। লিওল্ডের ব্যাপারে তাকে শ্বাস নেওয়ার মতো অবস্থাতেই রাখা যেতে পারে। না কথা বলতে পারবে, আবার বেঁচেও থাকতে হবে। তবেই তো তার সন্তানের মমতা দেখা যাবে। সভাপতি, আমি অতিরিক্ত নির্ধারক প্রমাণ জমা দেওয়ার অনুরোধ করছি। প্রমাণের বিষয়বস্তু ব্যাখ্যা করুন। এখানে আসলো প্রকৃত পরীক্ষার তথ্য, জাল প্রমাণ তৈরির জন্য অর্থ প্রবাহের বিবরণী আর সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগের রেকর্ড। সেই বছরের রিপোর্ট জালিয়াতি ছিল। জিনজিয়ানয়ে নিরপরাধ ছিল। আমিও এতে জড়িত ছিলাম। লিওজে, তুমি পাগল হয়েছে নাকি? তুমি কি বলছি সেটা বুঝতে পারো? হ্যাঁ, বুঝতে পারছি। আমি সত্য বলছি। তুমি ঠিকই বলেছ। জয় পরাজয় তো আদৌ ছিল না। শান্ত হও। প্রমাণ গ্রহণ নিবন্ধন শুনানি প্রক্রিয়া স্থগিত। সংশ্লিষ্ট সূত্র প্রযোগকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বাবা, এই জমিটা দেখুন, এখনো ঠিক তেমনি সবুজ। এটা ঠিক আছে। গ্রামের লোকেরাও খুব ভালো আছে। আপনার লাগানো সেই গাছটা এখনো আছে। বাবা, আপনার নির্দোষিতা আমি ফিরিয়ে দিয়েছি। বাবা, এটা জিন। সে কথা কম বলে, কিন্তু সবকিছুই বুঝতে পারে। মনে পড়ে, এটা জিয়াং জিনিয়ে, সেই ছেলেটাই যাকে আমি সবসময় উত্তপ্ত করতাম। এখন সে ভীষণ ক্যারিয়ারে বড় অ্যাডভোকেট, সবাই তাকে ভয় পায়। আপনি আগে বলতেন, মনে আছে? চাও ইউজান, তোমার আচরণ খুব রুক্ষ। ভবিষ্যতে কেউ তোমাকে নেবে না। এখন কেউ আছে, আর সেও বেশ রুক্ষ স্বভাবের।
সে থাকলে আমি তখনও সেই দায়িত্ব নিতে পারা, কিছুতেই ভয় না পাওয়া। কারণ সে এখন সেই দায়িত্ব নিয়েছে। সে আমাকে সাহস যোগায়। আঙ্কেল জিন, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি অবশ্যই তাদের দুজনের দেখভাল করব। বাবা বাবা ছোট্ট গুঙ্গা, তুমি ভবিষ্যতে কি ধরনের জীবন কাটাতে চাও? হয়তো খুব বাকপটু হয়ে উঠবে। কে জানে, হয়তো বড় অ্যাডভোকেটও হয়ে যাবে। তখন খুব বড় একটা বাড়ি কিনবে। আমি যদি তখন ভবঘুরে হয়ে যাই, আমি গিয়ে তোমার খাবে, থাকবো, সব করব। হবে তো? আমার যা আছে সবই তোমার। আপু, তোমার কি? আমার ইচ্ছা হলো বিশ্বশান্তি।